আমরা আজকে যাচ্ছি করতোয়া গ্রিন স্পিনিং মিলে। এটা একটা স্টেট অফ দ্য আর্ট স্পিনিং মিল, যেটা একাধারে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশের উপর খুব একটা ক্ষতিকর প্রভাব ফেলে না, এবং একই সাথে অধিকাংশ প্রসেস অটোমেশন করা। প্রথমে আমরা ঢুকে পড়বো মেইন ফ্যাক্টরি বিল্ডিং এর ব্লো রুমে। এই রুমের মধ্যে খোলা তুলাগুলো থাকে এবং এই তুলাগুলোকে প্রসেস করে পরের ধাপে পাঠানো হয়। আগেকার দিনের কনভেনশনাল স্পিনিং মিলগুলোতে ম্যানুয়ালি এই ব্লোয়িং প্রসেসটা কমপ্লিট করা হতো, কিন্তু এইখানে ইনস্টল করা আছে সুইজারল্যান্ডের খুব নামকরা একটা কোম্পানি রিয়েটারের ভেরিওলাইন। ভেরিওলাইন বেসিক্যালি টোটাল একটা সলিউশন, যেখানে একদম আপনার প্রসেসগুলো আসার পর থেকে একদম সুতা পর্যন্ত ক্লিনিং, ডাস্টিং যা কিছু থাকে সবগুলোই করা হয়। রিয়েটারের ভ্যারিওলাইনটা শুরু হয় এখান থেকে। এইটা হচ্ছে রিয়েটার A12। এইটা দিয়ে যে তুলাগুলা থাকে এটাকে প্রথম দফায় খুলে ফেলা হয়, মানে ঝরঝরা করে ফেলা হয়। তারপরে এটা এইখান থেকে চলে যায় ওই দিক দিয়ে পাইপের ভিতরে। চলেন আমরা ওই দিকে একটু দেখে আসি ওদিকে কি অবস্থা। এইখানে এইটা হচ্ছে A49 বা বিচি ক্লিনার, আটি ক্লিনার। এটার ভিতরে তুলার ফুলগুলোয় যে আটি থাকে সেগুলোকে জোরে বাড়ি দিয়ে আলাদা করে ফেলা হয়। এইটা হচ্ছে A22। এইটাও একটা ওপেনার, এখানেও তুলাগুলোকে আরো ঝুরঝুরা করে ফেলা হয়। এরপরে এইটা হচ্ছে রিয়েটার B12 এর ফেলগুলো আরো টুকরা টুকরা হয় এবং এর সাথে যে ডাস্ট আছে ডাস্টগুলো আলাদা হয়ে যায়। তারপরে এখান থেকে তুলাগুলো চলে যায় এইখানে। এইটা হচ্ছে B76। এইটা বেসিক্যালি একটা স্টোরেজ। এইটার মধ্যে ওই পাশ থেকে যে তুলাগুলো আসে সেটা স্টোর হয়। তারপরে আবার এটাকে পুশ করে পাঠায় দেয় A79 খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়, যদি তুলার মধ্যে কোনো প্রকার কালার কন্টামিনেশন থাকে, যেমন এইখানে দেখেন কিছু তুলার মধ্যে কিছু কালো কালো রঙের ডাস্ট দেখা যাচ্ছে, এই জিনিসগুলো সে রিমুভ করে ফেলে। এইটা অপারেট করার জন্য একটা PLC আছে। এই PLCর মধ্যে, এই গ্রাফের মধ্যে দেখানো হয় যে তুলাগুলা কি অবস্থায় আছে, এবং এই PLCটা দ্বারা আপনি পুরো প্রসেসটা কন্ট্রোল করতে পারবেন এই মেশিন। কারণ এইখানে খুব বেশি কাজের কিছু নাই, জাস্ট রেশিওগুলা কোয়ালিটিটা এনশিওর হচ্ছে কিনা এটা মেক শিওর করা হয়। কারণ তুলার মধ্যে একটা যদি ভিন্ন কালারের তুলা থাকে কোয়ালিটি কিন্তু আর থাকলো না। ভিন্ন কালারের তুলাগুলা বাদ দেওয়ার পরে সেটা চলে আসে A21-এ। A21 যেটা করে, যত ডাস্ট আছে সেটাকে আরেক দফা ক্লিন করে। এটার মধ্যে ভালোই একটা ব্লোয়িং মেকানিজম আছে, সেখান থেকে তুলাটা কিছু অংশ ঘুরে চলে যায় আবার সেই গোড়া থেকে, আর যেগুলো ক্লিয়ার সেগুলো এদিক থেকে চলে আসে এই মেশিনটার মধ্যে। এইটা হচ্ছে রিয়েটার A81। এইটার কাজ হচ্ছে দুইটা ভিন্ন কালারের তুলাকে রেশিও অনুযায়ী এক্সাক্ট মাপে মিক্স করে ফেলা। যেমন ওইখান থেকে আসতেছে কালো রঙের ভিসকস আর এপাশ থেকে আসতেছে সাদা রঙের কটন। এখন ধরেন আপনার যে সুতাটা হবে, সুতাটার মধ্যে 97% থাকবে হচ্ছে হোয়াইট কটন আর 3% থাকবে ব্ল্যাক ভিসকস। এইটার রেশিওটা এইখানে আলাদা আলাদা করে এটা একসাথে মিলে পাঠায় দেওয়া হয় সামনে B34-এ। পার্সেন্টেজ অনুযায়ী যখন তুলাগুলা এইটার মধ্যে আসে, B34 এটাকে মিক্স করে ফেলে, এমনভাবে মিক্স করে ফেলে যে কোথাও একটু বেশি কালো বা কোথাও একটু বেশি সাদা এমনটা যাতে না হয়, ইভেনলি দুইটা কম্বাইন্ড অবস্থায় 97 এবং 3%-এর মিক্সটা থাকে। যখন কটনগুলা প্রপারলি মিক্স করা হয়ে যায়, অর্থাৎ 97% আর 3%, তারপর সেখান থেকে আমরা এই ব্লো রুম ত্যাগ করে চলে যাব নেক্সট প্রসেসে, যেটা হচ্ছে কার্ডিং। আমার দুই পাশে করতোয়া স্পিনিং মিলে টোটাল 12টার মতো কার্ডিং মেশিন আছে। কার্ডিং মেশিন বেসিক্যালি করে চুল আঁচড়ানোর মতো করে তুলাগুলোকে আঁচড়ায়। এতবার আঁচড়ানোর পর একটা ফাইন থ্রেডের মতো তৈরি হয়। এই থ্রেডগুলোকে পরে তারা একসাথে করে একটা রোপের মতো করে ডেলিভারি করে। এইটা হচ্ছে রিয়েটার C75L, একটা লেটেস্ট টেকনোলজির কার্ডিং মেশিন। এটার মধ্যে খালি তুলাগুলোকে স্পিন করা হয় বিভিন্ন রোলার দিয়ে, ওই যে বলছিলাম চুল আঁচড়ানোর মতো এইরকম। এইখানে একটা রোলার, এই ভিতরে যদি আমরা দেখি এর মধ্যে সব রোলার একটার সাথে একটা প্যাচ লাগায়, কয়শো রোলার আছে আল্লাহই জানে। আর এই হচ্ছে এটার কন্ট্রোল প্যানেল দেখি ধারণা করা যায় এটাও একটা PLC হবে। যদি আমরা পেছন দিকে একটু দেখি, এই যে আমাদের কালো আর সাদা মিক্স করা কটনগুলা এইখান থেকে ভেতরে যাচ্ছে, তারপর সেটা চুলের আঁচড়ানোর মতো করে এরকম কম্বিং হচ্ছে। কম্বিং হওয়ার পরে আমরা সামনে গিয়ে স্লাইবারটা পাচ্ছি। স্লাইবার মানে দড়ির মতো যেটা বের হয়, এটাকে তারা স্লাইবার বলে। এই যে দেখেন এইভাবে এটা বের হচ্ছে, সেগুলো আবার এইখানে ড্রামের মধ্যে গিয়ে রোল হয়েছে, খুব স্মুথ।
এই যে দেখেন চুলের মতো আশ্রয়ে মিহি বানায় ফেলা হয়েছে। কার্ডিং থেকে স্লাইবার গুলো চলে আসে এই ড্রয়িং মেশিন গুলায়, যেমন এইটা হচ্ছে SBD26। এইখানে দেখেন প্রায় 8টা রোল থেকে সমান এগুলো টানতেছে, টানা পরে এগুলো চিকন করে সামনে থেকে আউটপুট দেওয়া হইতেছে। ওইটার থেকে এইটা অনেকটা চিকন আর মিহি হয়ে গেছে। SBD26 থেকে যে 6টা ড্রাম আসে সেগুলো এইখানে চলে আসে RSBD26 এ। এইখানে আরেক দফা চাপ খায় সে একটা ড্রামে বের হয়। এই যে ভেতরের ড্রাম, এইটার উপরে সুতাগুলো বসবে, তারপরে এইরকম একটা আউটপুট দেবে। দিস RSBD26 থেকে পাওয়া যে ইয়ার্নগুলো আছে এইগুলো চলে আসে পরে ইলেকট্রোজেট মেশিনে। ইলেকট্রোজেট 08503 GURB বার্সেলোনা স্পেন। এইখান থেকে যেটা করা হয় ওই ইয়ার্নগুলোকে আরো চিকন করা হয়। এইগুলো হচ্ছে ববিন। এই ববিনের মধ্যে যখন এটাকে চিকন করে রোল করা হয় তখন সে হয়ে যায় রবিন, মানে রোলিং ববিন। এইটা একটা কমপ্লেক্স প্রসেস এবং এইটাও খুব আধুনিক একটা যন্ত্র। যদি আপনারা খেয়াল করেন দেখবেন খালি হিজিবিজি হিজিবিজি। এইখানে যেটা হয় ইয়ার্নগুলোকে পেঁচানো হয়। এইখানে যদি আমরা ক্লোজলি তাকাই দেখবেন এইটার কাজ হচ্ছে খালি পেঁচানো। আমাদের সেই সব বন্ধুদের মতো যাদের কাজ হচ্ছে প্যাচ লাগানো। দেখেন ওই মোটা মোটাগুলো এইখানে আইসে কি পরিমাণ প্যাচ খায়, কি পরিমাণ চিকন হয়ে যাচ্ছে। বার্সেলোনার মেশিন তো প্যাচ লাগানোই কাজ। এই হচ্ছে ইলেকট্রোজেটের কন্ট্রোল প্যানেল। এইটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো সেট করা যায়। ফ্লায়ার্সের আরপিএম কেমন, মুভিং ফিডিং কি পরিমাণ আছে, কারেন্ট লেয়ার কাউন্ট কত, নেক্সটে কি হবে, ববিনের ডায়ামিটার কত। এই জিনিসটা যত কমপ্লেক্স মনে হইতেছে এটা শুধু একটা পিএলসি দিয়ে কন্ট্রোল করা যায় কিনা নট শিওর। প্রবাবলি এটার মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল পিসিও থাকতে পারে। কিন্তু এই সিমপ্লেক্সের প্রসেসটা খুবই ডেঞ্জারাস, ডেথ ডেঞ্জার। যদি কোনোভাবে জামা কাপড় শাড়ি কোনো কিছু লেগে যায় ইট কুড বি ভেরি ডেডলি। এরপরে রবিনগুলোকে এনে ঝুলাই দেওয়া হয় এই মেশিনে। এইভাবে বিভিন্ন হলিউড মুভিতে মাকড়সারা যেমনি মানুষ ঝুলাই রাখে কাইন্ড অফ ওইরকম। এই মেশিনটা হচ্ছে একটা চাইনিজ কোম্পানি বলবি, জিংওয়ে টেক্সটাইল মেশিনারি লিমিটেড। অনেক নয়েজ হওয়ারই কথা। এইটা হচ্ছে এটার কন্ট্রোল প্যানেল। এইটা দেখি বোঝা যাইতেছে এটা পিএলসি, কারণ খুব বেসিক অপারেশন, খুব কমপ্লেক্স কিছু না। আর এইখানে যে আলগা তুলাগুলো ওরে যদি কোনো কারণে সেটা টাইনে নেওয়ার জন্য এই মেশিনগুলো আছে। রবিনগুলা থেকে যে একটু মোটা সুতা ছিল এগুলা এইখানে ঢুকতেছে, ঢোকার পরে একদম চিকন সুতায় পরিণত হয়েছে। এইখানে প্রবাবলি সুতার কাউন্ট কত হবে, কতটুকু মোটা বা প্রবাবলি এইখানে করা হয়। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার না, তো আমার জানার কোনো কারণ না। এইরকম রিং ফ্রেম মেশিন করতোয়া গ্রিন স্পিনিং মিলে আছে টোটাল 80টা। এক একটার দাম যদি হয় $60,000 তাহলে 80টার দাম হয় $48 লাখ। এখন এই ডলারটাকে আপনি 110 দিয়ে গুণ দিয়ে দেখেন কত টাকার মেশিন আছে এবং এই সব কয়টা সিম্পল পিএলসি দ্বারা কন্ট্রোল হচ্ছে। এবং এই রিং ফ্রেম মেশিন থেকে বেরোয় আসে এরকম ছোট ছোট ববিন। ববিনের মধ্যে থাকে সুতা, কিন্তু এইভাবে তো আর ডেলিভারি দেওয়া যায় না। এই জন্য এরপর এটা চলে যাবে ফিনিশিং। এই একটা কন্ট্রোল প্যানেল, এইটা দেখতে একটু বেটার লাগছে। এইটার মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, হোম পেজ, ম্যানুয়াল অপারেশন, প্যারামিটার সেটিং, স্ট্যাটাস মনিটরিং, হিস্ট্রি রেকর্ডস এবং হেল্প। এইটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে। প্রবাবলি একটা পিএলসি দিয়ে এত কিছু অ্যাকমপ্লিশ করা পসিবল না। সম্ভবত এইটার মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল পিসি থাকলেও থাকতে পারে, কিন্তু খোলার পারমিশন নাই, তাই দেখতে পাচ্ছি না। চলেন এরপরে দেখি এই ববিনগুলো কোথায় যায়। এইখানে ববিনগুলো আছে, কিন্তু বেসিক্যালি আমরা মেশিনটার শেষ দিকে আছে। এইখানে সুতাগুলাকে কোণের মধ্যে পেঁচানো হয়। যেমন এইখানে একটা কোণ সমানে দৌড়াইতেছে দেখেন, এবং এই কোণগুলো সেট করে দেওয়া হয় যে আমি কত কেজির কোণ নেব, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, ওই পরিমাণ সুতা পেঁচায় তারপর সেইটাকে ডেলিভার করে দেয়। এইটা হচ্ছে জার্মানির একটা কোম্পানি। এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সেন্সর। এই সেন্সরটা সুতাটাকে দেখে যে সুতাটার কালারে কোনো ইনকনসিস্টেন্সি আছে কিনা বা থিকনেস একটু বেশি কম আছে কিনা। যদি এমনটা থাকে তাহলে সে সাথে সাথে এটাকে কেটে ফেলে ফেটটা ওইটু ফালাই দিয়ে পরেরটা জোড়া দিয়ে আবার পেঁচাইতে থাকে। ধরুন আমরা একটু ট্রাই করে দেখি কাহিনিটা কেমন। দিলাম কেটে, এবার আবার লাগাই দিই। এই যে এইখানে এসে সুতা দুইটা জোড়া লেগে গেল, আবার সুতাটা ছিঁড়ে দিলাম। সামনে নাকি এআই ওয়ার্ল্ড টেক ওভার করবে, আর বোকা মেশিন বুঝতেই পারতেছে না সুতাটা আমি কি। এইখানে এই আপারা এই ববিনগুলো লোড করে এইটার মধ্যে দেন,
তারপরে ববিন থেকে ওরা সুতাটা টানে নেয়। এই হচ্ছে লিওপের কন্ট্রোল প্যানেল। করতোয়া গ্রিন স্পিনিং মিলে দুই কোম্পানির প্রসেস কোনার আছে, একটা হচ্ছে লিওপে, আর ওই পাশে যদি আমরা যাই তাহলে এটা মনে হয় একটা আমেরিকান কোম্পানি, এটার নাম হচ্ছে আস্টার কোয়ান্টাম 2। এবং এইটার কন্ট্রোল প্যানেল যেই পরিমাণ কমপ্লেক্স, মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে এইগুলোর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পিসি আছে। কারণ শুধু একটা সিম্পল বেসিক পিএলসি দিয়া এত কিছু কন্ট্রোল করা প্রবাবলি একটু ডিফিকাল্ট। কারণ এর মধ্যে সেন্সর আছে, তারপরে কাটার আছে, জয়েনার আছে, তারপর আবার এটা কোন হিসেবে রোল করতেছে, সো মেনি থিংস। এই লাইনের টোটাল 10টা প্রসেস কোনার আছে। এইখান থেকে যে ফাইনাল কোনটা পাওয়া যায় সেইটাকে এক্সপোর্ট করা হয়। তো এই হচ্ছে মোটামুটি ওয়ার্ল্ডের একটা টপ ক্লাস স্পিনিং মিলের অপারেশন। এখনও কিছু কিছু লোকজন কাজ করতেছে, তবে আমরা যতদূর শুনেছি এইটা ফুললি অটোমেটেড হয়ে যাবে। তখন খুব অল্প কিছু মেনটেন্যান্সের লোকজন থাকলে পরে এইটা একাই চলতে থাকবে এবং 24/7 365 ডেজ। আমরা পিএলসি দেখলাম এবং ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার দেখলাম, তাহলে কোনো কনজিউমার কম্পিউটার বা পিসি কি নাই? অবশ্যই আছে। এই হোল যে শেডটা আছে বা ফ্যাক্টরি, এইটার ওয়েদারটা কিন্তু কন্ট্রোল। সুতা তৈরির জন্য একটা নির্দিষ্ট আর্দ্রতা বা টেম্পারেচার না থাকলে পরে আপনার বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি হয়। যেই যান্ত্রিক ত্রুটিতে আপনার সুতাটা প্যাচ লেগে দিতে পারে বা মোটা চিকন হইতে পারে বা খুলে খুলে যেতে পারে আশ হয়ে। এইটা সলভ করার জন্য এই ফুল ফ্যাক্টরিটার টেম্পারেচার অলওয়েজ 40 ডিগ্রি মেনটেন করা হয় এবং এটার হিউমিডিটি অলওয়েজ 50%-এর আশেপাশে রাখা হয়। এইটা কন্ট্রোল করার জন্য এইখানে একটা সিস্টেম আছে। চলেন আমরা সেই সিস্টেমটা দেখি এবং আমাদের জানা মতে সেইখানে একটা কনজিউমার গ্রেডের পিসি আছে, ওইটার স্পেসিফিকেশনটা কি সেটাও দেখতে হবে। এখন আমরা ঢুকতেছি এইটার 2 তলায়, যেখান থেকে এই জায়গার ওয়েদারটা কন্ট্রোল হয়। এই মেশিনটার নাম হচ্ছে লুয়া হিউমিডিফায়ার ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম। এইটা দিয়ে আমরা একসাথে টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটাই কন্ট্রোল করা হয়। কালকে একটা রিল বানাইছিলাম, আমার সবচেয়ে বড় ফ্যান এই সেই জায়গা। লুয়া হচ্ছে বেসিক্যালি একটা সুইজারল্যান্ডের কোম্পানি, তারা এই হোল সিস্টেমটা প্রোভাইড। ফ্যানগুলো দেখেন 900 RPM এর এক একটা ফ্যান, 10টা করে ফিট আছে এই ফ্যানগুলো, এরকম 3টা করে ফ্যান এইখানে লাগানো। এবং এইখানে যে শীটগুলো দেখতে পাচ্ছেন, এই শীটগুলো মূলত পানি ধরে রাখে। কেন পানি ধরে রাখে? এই জায়গা থেকে বাষ্প তৈরি করা হয়। এই যে পানির ফুলগুলো দেখা যাচ্ছে, এটা ভিতরে গিয়ে বাষ্প হয়ে যায় এবং ওই বাষ্পটা ওই ফ্যানগুলো টানে। মানে ওইগুলো হচ্ছে ইনটেক ফ্যান। ইনটেক ফ্যানগুলো যখন বাষ্পটা টানে তখন ওই কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা যায় কত % হিউমিডিটি থাকবে এবং সেই অনুযায়ী বাতাসটা টেনে ভিতরে পুশ করে। এবং একটা সিস্টেম আছে সফটওয়্যার, যেটা এই হোল সিস্টেমটার কত RPM-এ কে কততে রেগুলেট করবে এইটা মেনটেন করে ভিতরের টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটাই কন্ট্রোল করে থাকে। যেমন এখন আমি এখানে দাঁড়ায় আছি, এত ঠান্ডা বাতাস। এখন চলেন আমরা গিয়ে দেখি যে কোন সফটওয়্যার দিয়ে এই লুয়া ক্লাইমেট কন্ট্রোল সিস্টেমটা রান করা হচ্ছে। এইবার চলে আসছি আমরা লুয়ার কন্ট্রোল রুমে। এইবার আপনারা টাস্কি খেয়ে যাবেন যে কি দিয়ে এত এক্সপেন্সিভ এবং কমপ্লিকেটেড একটা ওয়েদার কন্ট্রোল সিস্টেম চালানো হয়। এইটা দিয়ে চলে লুয়া ওয়েদার কন্ট্রোল সিস্টেম। এইটার মধ্যে এই সফটওয়্যারটা ইনস্টল করা আছে। পুরো লুয়ার ডায়াগ্রামটা এখানে দেখা যায়। এখান থেকে আউটসাইড এয়ার ড্যাম্পারের ভিতর থেকে বাতাস আসে, যে আউটসাইডের বাতাসটা এখান থেকে সবুজ লাইন বরাবর ঢুকে, তারপর এখান থেকে সম্ভবত হিউমিডিটিটা মিক্স হয় 29.5 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে যায় 32.7 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ভেতরে, আর RH হচ্ছে 60.2 হিউমিডিটি। এদিক থেকে আবার বাতাস ঘুরে 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 এদিক থেকে আসে, এক্সস্ট দিয়ে কিছু বাতাসও বের হয়ে যায়। এখন এই পিসিটা রান করতেছে উইন্ডোজ 11 এবং এটা ল্যান দ্বারা কানেক্টেড। সফটওয়্যারটা ল্যান দিয়ে চলে, কিন্তু দেখেন কোনো ইন্টারনেট নাই। আমরা একটু এটার কনফিগারেশনটা করি। কোর i3 1010 GPU 3.70 GHz, মেমোরি আছে 4 GB, হার্ড ড্রাইভ আছে, হার্ড ড্রাইভে চলে এটা। কষ্ট পেলাম। তোশিবার একটা হার্ড ড্রাইভ, ইথারনেটে কানেক্টেড DG5। জিপি হচ্ছে ইন্টেল ইউএসডি। আপনারা যারা ইন্টেল ইউএসডি গ্রাফিক্স নিয়ে কষ্ট পান, বুকের মধ্যে বেদনা, তারা এটা দেখে সান্ত্বনা পেতে পারে। যেরকম কোটি টাকার একটা সিস্টেমও কিন্তু ইন্টেল ইউএসডি দিয়ে চলতেছে। যদিও এই সিস্টেমটাই উইন্ডোজের কারণে অনেক ফ্লেক্সিবিলিটি, বিভিন্ন টাইপের অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন। একই সাথে আপনার ম্যালওয়্যারে ইনফেক্টেড হওয়ার চান্সও অনেক বেশি। কোনো কারণে যদি এই সিস্টেমটা রিস্টার্ট দেয় বা আপডেট হয় বা ব্লু স্ক্রিন দেয়,
আপনার টোটাল প্রোডাকশন কিন্তু বন্ধ হয়ে যাবে। আর 1-2 ঘন্টাও যদি প্রোডাকশন লাইন বন্ধ থাকে দেখা যাবে কোটি কোটি টাকার লোকসান হতে পারে। এইসব কারণে এই ধরনের কনজিউমার গ্রেডের পিসি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয় না। এই আমরা একটা দেখলাম, এবং এটাও কিন্তু এইচপির একটা ব্র্যান্ড পিসি। তার মানে যদি কোনো দোষ হয় ইন্স্যুরেন্স করে এইচপিতে ধরা হবে, কোটি টাকার জরিমানা তোমরা দিবে। ওকে, সো দ্যাট আমরা পিএলসি দেখলাম, ইন্ডাস্ট্রিয়াল পিসি নিয়ে একটু আইডিয়া পেলাম, এবং কনজিউমার গ্রেডের পিসিও দেখলাম ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে, কিন্তু কোনো গেমিং পিসি দেখলাম না। চলুন আমরা করতোয়া গ্রিন স্পিনিং মিলের এমডির সাথে একটু কথা বলি, দেখে এটা গেমিং পিসি অ্যারেঞ্জ করা যায় কিনা। সালে শুরু হয় করতোয়া গ্রিন স্পিনিং মিলস, যেটার এমডি হচ্ছেন আকিল ভাই। আকিল ভাই, এইটা গ্রিন মিল কেন, মানে গ্রিন আর নন গ্রিনের মধ্যে তফাৎটা কি? আচ্ছা, আমাদের আরো কয়েকটি স্পিনিং আছে, করতোয়া স্পিনিং, এনায়তপুর স্পিনিং। এই প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা অনেক আগে করেছি। তো কোনো ফ্যাক্টরি হয়তো বা 1994 সালে শুরু করেছি, বাট এই ফ্যাক্টরিটার আমরা প্ল্যানিং শুরু করেছি 2018 সালে। তো কাজ শুরু করার কিছুদিন পরে আবার কোভিডের কারণে আমাদের পুরো কাজটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো পরবর্তীতে 2022 সালে আমরা আবার কাজ শুরু করি, এবং 2024 সালে এখন আমাদের ফ্যাক্টরিটা এই অবস্থায় আছে। তো আমরা এই ফ্যাক্টরিটা আসলে গ্রিনের উপরে এবং ইকো ফ্রেন্ডলি যে ব্যাপারটা মেনটেন করি, এবং গ্রিনের সকল একটা গ্রিন ফ্যাক্টরি করতে যে সমস্ত ক্রাইটেরিয়া লাগে সবকিছু আমরা এই ফ্যাক্টরিতে আমরা মোটামুটি ফুলফিল করতে পেরেছি। আমাদের এই শেডের উপরে কাজ চলছে সোলারের। আমাদের এখানে 2 মেগাওয়াট সোলার বসছে, এবং আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে অনেক বড় একটা পুকুর করা আছে। পুকুরের কনসেপ্টটাই আসলে এমন একটা ব্যাপার যে পুকুরে বাতাস পুকুরে এসে পড়বে, এবং এই বাতাসটা পুকুরের পানি পেয়ে ঠান্ডা হবে, এবং এই বাতাসটা আমাদের ফ্যাক্টরির যে জায়গাগুলো দেখছেন, এবং এই প্রত্যেকটা ডিজাইন আমরা ওইভাবেই করেছি যাতে বাতাসটা যাতে পুরো ফ্যাক্টরিতে খুব ভালোভাবে সার্কুলেট হতে পারে। ক্লিন একটা এয়ার যাতে আমরা এই পুকুরের মাধ্যমে আমাদের বাতাসটা বিশুদ্ধ করে ফেলতেছি। পুকুরের বাতাসটা বাড়ি খাবে, এবং পুকুরের থেকে বাতাসটা বাড়ি খেয়ে পুরো বাতাসটা আমার ফ্যাক্টরির চারদিকে ছড়িয়ে পড়বে। এইভাবে আমরা পুরো ফ্যাক্টরিটা ডিজাইন করি। আরেকটা জিনিস আমরা দেখলাম, সেটা হচ্ছে এর ভেতরে অধিকাংশ প্রসেসই অটোমেটেড। অটোমেশনের দিকে আপনারা কেন ঝুঁকলেন? কারণ হচ্ছে এখন জানেন আমাদের এখন বর্তমানে ওয়ার্কারের কিন্তু খুবই ক্রাইসিস। আমাদের এই সেম স্পিনিংয়ে আমাদের 45,000 স্প্যান্ডেলের আর একটা মিল আমাদের আছে। ওই ফ্যাক্টরিতে আমাদের ব্লো রুম সেকশনে লোক লাগছে প্রায় ধরতে পারি আমরা 80 জন। হ্যাঁ, তো আমাদের এই ফ্যাক্টরিটাতে আমরা যে মেশিনারি ইউজ করেছি রিটারের, সুইজারল্যান্ডের, এই প্রজেক্টটাতে আমরা অটো মিক্সিং একটা জিনিস ব্যবহার করেছি। অটো মিক্সিং একটা মেশিনারিজ আমরা এখানে ইউজ করেছি, যেটাতে আমরা অটো মানে তুলা কতটুকু ইউজ হবে এটা আমরা শুধু জাস্ট মনিটরে এন্ট্রি করে দিয়ে দেব। আমাদের মেশিনই অটোমেটিক গিয়ে ওই মেশিন ওই অ্যামাউন্টটাই মিক্সিং থেকে ওরা নিয়ে নেবে। তো এখানে আগে আমরা এই প্রসেসিংটা হাতে করতাম, যার ফলে মানুষও লাগতো অনেক বেশি। যেমন এই 45,000 স্প্যান্ডেলে আমার লোক লাগতো 80 জন, এখন আমাদের এখানে সব মিলে লোক লাগবে হয়তো 30 জন। তো আমার এখানে যে 50 জন লোক কমে গেল, এটারও কিন্তু একটা অনেক বড় বেনিফিট আমরা পাবো। এবং একই সাথে আপনার যেটা বলে অটোমেটেড হওয়ার কারণে প্রসেসটা হবে একদম প্রিসাইজ, মানে কোনো নাম্বারসে এদিক সেদিক হবে না। না, এবং পুরা প্রসেসটাতেই মানে অটোমেটেড হওয়াতে মানুষের হাতের ছোঁয়া এতই কম এখানে যে আমাদের কোয়ালিটি প্রায় আমরা ধরতেছি 16 থেকে 18% পর্যন্ত ইমপ্রুভ করতে পারবো আমরা, এই শুধুমাত্র মানুষের টাচ না লাগাতে। আমাদের সিমপ্লেক্সের যে ববিনগুলো সেখানে মানুষের কোনো টাচ লাগছে না, সিমপ্লেক্সের অটো চলে যাচ্ছে আমাদের রিং সেকশনে। তো এই বিভিন্ন ব্যাপারগুলি আছে যে যেমন সিমপ্লেক্স থেকে আমাদের যে মালগুলি বের হচ্ছে এই মালগুলি আমরা রিংয়ে দিয়ে দিচ্ছি, রিংয়ের থেকে ওই জিনিসগুলো ডাইরেক্ট চলে যাচ্ছে অটোকোনে। তো মানুষের হাতের ছোঁয়া নাই বললেই চলে এখানে, এবং এতে আপনার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। অবশ্যই। এবং এই যে আপনার মানে সুতাগুলো তৈরি হচ্ছে, এগুলো কি আপনার কাস্টমার মেইনলি বাংলাদেশে নাকি? আমাদের এখানে 2 ধরনের কাস্টমার, আমরা 2 ভাবে এক্সপোর্ট করি। বাংলাদেশের লোকাল যারা গার্মেন্টস কোম্পানি আছে তারা আমাদের থেকে সুতাগুলো নিয়ে নিচ্ছে, তারা গার্মেন্টসের কাপড় বানিয়ে এক্সপোর্ট করছে, আবার আমরা ডিরেক্ট এক্সপোর্ট করেছি। আচ্ছা, মানে দুইটাই হয়। আমাদের অনেক বড় বড় বায়ার আছে বাংলাদেশের, যারা লোকাল গার্মেন্টস আছে তারা যেমন কাজ করতেছে, মার্কেন স্পেন্সার আছে, যারা আছে, বার্শকা আছে, ইন্ডিটেক্সের আন্ডারে যে কোম্পানিগুলো ওয়ার্ল্ডের সব বড় বড় কোম্পানি। হ্যাঁ, ওরা তাদের সাথে আমাদের নমিনেট করা আছে, বিভিন্ন বড় বড় বায়ারদের সাথে আমাদের বিভিন্ন বায়ারদের সাথে নমিনেট করা আছে, যারা আমাদের এই কোম্পানিগুলো থেকে মাল নেবে তাদের সাথে এরকম করে নমিনেট করা আছে। আকিল ভাই, আপনি একজন পিসি এনথুজিয়াস্ট, আমরা জানি। আপনার একটা গেমিং পিসি এখানে রাখলে পরে কেমন হয়? যারা একটু এনথুজিয়াস্ট টাইপের, আপনার
কি বলবো ওয়ার্কফোর্স আছে, তারা জি। হালকা গেমিং টেমিং করলো। আসলে এখানে আসার পরে কি আপনার মনে হয়েছে যে আমি এখানে গেম খেলতে পারবো বসে? পারবেন ভাই, এখানে যে আপনি মনে দেখছেন প্রাণে কত কাজ gamer, চলতেছে এখানে যে তার মনে প্রাণে সময় পাবে না। গেমার, সে সব জায়গায় গেম খেলতে পারে ভাই। সেটা ঠিক, ঠিক আছে। আমরা আপনি যেহেতু বললেন, তো আমার এখানে আমাদের অফিস আছে, চেয়ারম্যান অফিস। এটার ভিতরে আমি একটা কর্নার করব, একটা গেমিং পিসি। গেমিং পিসি একটা কনসোল থাকলো, হ্যাঁ, ঠিক আছে। একটু খারাপ হয় না জিনিসটা। আমরাও আসলে এরপরের বার কম্পিটিটিভ গেম জি খেলতে জি পারবো। জি জি অনেক ধন্যবাদ আকিল ভাইকে আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য। জি জি আমরা চাচ্ছি আমাদের এই সিরিজটা কন্টিনিউ থাক, ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার্স নিয়ে আমরা আরো অনেক জি জি কন্টেন্ট জি। বানাতে আপনি আমাদের আরো কিছু প্রতিষ্ঠার পিছনে হবে, আমাদের হ্যাঁ। ভবিষ্যতে পরিকল্পনা আছে। আমাদের এখানে একটা রিসোর্ট হবে, আমাদের পিছনে আরো কিছু স্টিল ফ্যাক্টরি হবে এবং আরো কিছু হাইটেক প্রজেক্ট আমরা এখানে করার চিন্তা ভাবনা করছি। তো আমরা করি, আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট। ইনশাআল্লাহ অবশ্যই আসবো। আকিল ভাই অনেক ধন্যবাদ, জি খুব ভালো লাগলো দেখে যে একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মধ্যে জি জি কম্পিউটার কিভাবে ব্যবহৃত হচ্ছে। জি আমরা আশা করবো বাংলাদেশের সকল ক্ষেত্রে এরকম আরো অনেক কম্পিউটার ব্যবহার হোক। জি জি জি। আর আকিল ভাই আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এত